আমাদের সামনে এখন আরো একটি বড় সংকট চলে এসেছে। সেটি হলো গার্মেন্টস। গার্মেন্টসে শুল্ক আরোপ, অতিমাত্রায় শুল্ক আরোপ, অতি হারে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ৩৫%, যা ৫০% যেই ঠেকবে। এটা দর কষাকষি করার আর মাত্র সময় আছে হাতে ২০ থেকে ২২ দিন। আগামী ১লা আগস্ট এটি কার্যকর হয়ে যাবে। এখন প্রশ্ন উঠেছে যে সরকার যে ৩ মাস সময় পেল, মার্কিন যুক্তরাষ্ট্র যে সময় দিয়েছিল ৩ মাস, সেই ৩ মাস আমরা ঠিকঠাক কেন কাজে লাগাতে পারলাম না? ভিয়েতনাম কেন আমাদের চেয়ে আগেভাগে দর কষাকষি করে তারা বেরিয়ে গেল? সাধারণ মানুষ হয়তো এটি বুঝতেছে না, কিন্তু আল্টিমেটলি যদি যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের গার্মেন্টস বাধাগ্রস্ত হয় ওই অতিরিক্ত শুল্ক আরোপের কারণে, হবেই। এটি বহাল থাকলে আমরা অনেক পিছিয়ে যাব, যেখানে বাংলাদেশ বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে ২য় এবং এবং আমেরিকাতে সবচেয়ে আমরা বেশি পোশাক রপ্তানি করি সবার চেয়ে। সেই বাজার যদি হাতছাড়া হয়ে চলে যায় ভিয়েতনামের কাছে, ভারতের কাছে, অন্যান্য দেশের কাছে, তাহলে তাহলে বাংলাদেশের এই যে বিশাল একটা সেক্টর, যেখানে একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী চাকরি করে, কাজ করে, গার্মেন্টসকে কেন্দ্র করে লক্ষ, লক্ষ মানুষের নানান রকম প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই লোক সব বেকার হয়ে যাবে। অসংখ্য গার্মেন্টস পথে বসে যাবে, বন্ধ হয়ে যাবে। এর সাথে ব্যাংকের ঋণ জড়িত। আর যে ডলার আসে, রেমিটেন্স আসে, সরি, এই যে আমরা রপ্তানি করি, রপ্তানি করার পরিপ্রেক্ষিতে যে রপ্তানি টাকাটা আসে ডলারের মাধ্যমে, এটি তো যুক্ত হয় আমাদের রিজার্ভে। বাংলাদেশের রিজার্ভের সবচেয়ে বড় শক্তি হলো রেমিটেন্স এবং তারপরে হলো গার্মেন্টস। যদিও অনেকেই বলে থাকেন এবং আমিও বলি যে গার্মেন্টস হলো একটা দর্জিগিরি। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের এই গার্মেন্টস ব্যবসায়ীরা ইন এ সেন্স তারা দর্জিগিরি কাজটা করে। অর্থাৎ এর সব কিছু আমদানি করতে হয় আমাদের। এর র মেটেরিয়ালস থেকে আরম্ভ কাপড়, সুতা সব কিছু আমাদের আমদানি করতে হয়। আমদানি করার পরে আমরা এটি বানাই। আমরা শুধু বানায়ে দিই। যেভাবে অর্ডার দেয়, যে ডিজাইন দেয়, বাংলাদেশে শ্রমমূল্য কম, কম পয়সায় শ্রমিক পাওয়া যায়। সেই কারণে বাংলাদেশ থেকে তারা চিপ রেটে, অন্যান্য দেশের তুলনায় কম রেটে তারা এই গার্মেন্টস মানে পোশাক তারা নিতে পারে। এই গার্মেন্টস দিয়েই কিন্তু বাংলাদেশ অর্থনীতি অনেকখানি এগিয়ে গিয়েছে এবং গার্মেন্টসকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক পোশাক শিল্প মালিক তৈরি হয়েছে। আর একসময় যাদের ২০-২৫ বছর, ৩০ বছর আগে কিছুই ছিল না, তারা অনেকে গার্মেন্টস ব্যবসা করে, করে তিল থেকে বড়, বড় হয়ে আজকে এ পর্যায়ে এসেছে। আজকে যদি এই অতিরিক্ত শুল্ক আরোপের ফলে আমরা আমরা বিশ্ববাজারে পিছিয়ে যাই রপ্তানি থেকে, তাহলে তখন আমাদের কি হবে? আজকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি আমরা এই ডিলটা ঠিকঠাক করতে না পারি, যুক্তরাষ্ট্র বলছে যে তারা আমদানি-রপ্তানির ভারসাম্য আনতে চায়। অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে বেশি আমদানি করে, আর আমরা যুক্তরাষ্ট্র থেকে কম আমদানি করি। এই তো? তারা আমদানি-রপ্তানির ব্যালেন্স করতে চায়। সেটা করার অনেক পথ খোলা আছে। আমরা অনেক কৃষিপণ্য আনতে পারি, তুলা আনতে পারি, আরো কি, কি আনা যায়? সেই সব দ্বার ওপেন করেন। যদি কিছু ছাড় স্যাক্রিফাইস দিয়ে হলেও আমরা করি, আমাদের গার্মেন্টসকে বাঁচাতে হবে। এর কোনো বিকল্প নাই। যে সরকারই আসুক, গার্মেন্টস যেই সেক্টরটা দাঁড়িয়ে গিয়েছে, এর সাথে যে কোটি, কোটি মানুষ জড়িত হয়ে গেছে প্রত্যক্ষ পরোক্ষভাবে, গার্মেন্টসকে আমাদের বাঁচাতেই হবে। হাতের সময় আর নাই। একটা অভিযোগ আসছে, সমস্ত পত্র-পত্রিকা, গণমাধ্যমে অলরেডি আসছে যে, এই যে ৩ মাস সময় পেল সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে প্রধান স্টেক হোল্ডার, যে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন, তাদের সাথে তারা আলোচনা করেনি। এই আলোচনা করাটা খুব জরুরি ছিল।
প্রথম কাজই ছিল গার্মেন্টস ব্যবসায়ীদের সাথে আলোচনা করে, তাদের সাথে কথা বলে, তাদের পরামর্শ গ্রহণ করা। আমরা লবিস্ট নিয়োগ করতে পারি নাই। ভারত লবিস্ট নিয়োগ করেছে, আ ভিয়েতনাম লবিস্ট নিয়োগ করেছে। আমরা কেন পারি নাই? একটা কথা বলে রাখতে চাই, আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি, যুক্তরাষ্ট্রের এই যে শুল্ক আরোপ, এর সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু অনেক ভূ-রাজনৈতিক বিষয় কিন্তু কাজ করছে বলে আমি মনে করি। যে তুমি যুক্তরাষ্ট্রের আরো হিডেন কিছু শর্ত থাকতে পারে, যেটি প্রকাশ হয়নি। ওই যে আমি বলছিলাম না আকসা চুক্তি, সামরিক চুক্তি? আমার কেন জানি মনে হয় যে এই শর্তটিও আছে। তুমি যদি সামরিক চুক্তি না করো, এই আকসা চুক্তি না করো, তাহলে আমি গার্মেন্টসের শুল্ক কমাবো না। আল্লাহ না করুক, এটি যদি হয় তাহলে আমাদের জন্য আরো বড় দুঃসংবাদ। যাই হোক, বাংলাদেশ একটি রাইজিং কান্ট্রি। আমাদের খুবই দুর্ভাগ্য যে আমরা রাজনীতিতে পিছিয়ে পড়া দেশ। রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে, রাজনৈতিক হানাহানির কারণে, দলাদলির কারণে আজকে আমরা অনেক ক্ষেত্রে এই ডিবেটিং পাওয়ারটা আমরা হারিয়ে ফেলেছি। আজকে যদি দেশে গণতন্ত্র শক্তিশালী থাকতো, দেশে সুস্থ ধারা একটি রাজনীতি থাকতো, তাহলে এইগুলো ডিল করা অনেক সহজ হতো। কিন্তু আমরা এমনি সামাজিক অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে আমরা দিন পার করছি। সেই সময়ে আজকে আমাদের মাথার উপরে আসে এটা চেপে আছে। এরপর তো সামনে তো আছেই এই যে এলডিসি উত্তরণ। সেখান থেকে বেরোলে কি হবে? আরো কঠিন সমস্যা হবে। আরো কঠিন সমস্যা হবে। আমাদের উপরে যে ঋণের বোঝা, আমরা তো বাঙালি ধার করে ঘি খাওয়া লোক। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ধার করে, করে আমাদের ঘি খাওয়ানোর ব্যবস্থা করেছে। এত পরিমাণ ঋণের বোঝা চাপায়েছে বিভিন্ন প্রজেক্টের নামে। যেই প্রজেক্ট করার কথা করা যায় ৳৩০০ কোটি, এটা করেছে ৳৬০০-৭০০ কোটি। একটা দুর্নীতি লুটপাটের মহা উৎসাহ হইছে। টাকা বিদেশে পাচার হয়ে গেছে, বাংলাদেশের টাকা। ব্যাংক ধ্বংস হয়ে গেছে। এরকম একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে আজকে আমাদের অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়েছে। আমাদের ব্যাংকগুলো এক একরকম বেশিরভাগ ব্যাংক কিন্তু ভিতরের অবস্থা খুবই খারাপ। যাই হোক আমি মনে করি সরকারের সর্বশক্তি দিয়ে জাতীয় ঐক্য ধরে রেখে গার্মেন্টস মালিক সহ, গার্মেন্টস ব্যবসায়ী সংগঠন বিজিএমই সহ, বিকিএমই সহ আরো যারা, যারা সংগঠন আছে, এই বিসিসিআই আছে, অর্থাৎ আমাদের বাংলাদেশের যারা ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা আছেন, এই খাতে যারা বিশ্লেষক, বিশেষজ্ঞ আছেন, তাদের সাথে বসেন, আলোচনা করেন। করে একটি জাতীয়ভাবে সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা চাই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে আমরা যেন সফল হতে পারি এবং এই সংকট আমরা দূর করতে পারি। এই আশা ব্যক্ত করি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। দেশটা ভালো থাকুক। তাহলে সবাই ভালো থাকব। আল্লাহ হাফেজ।